ডুয়ার্সের পাহাড়ি ঝোড়া, জঙ্গল এবং নদী লাগোয়া গাটিয়া চা বাগান নাগরাকাটা অঞ্চল অন্তর্ভুক্ত। এই চা বাগানের পায়ের ঘাম মাথায় ফেলা সাধারণ কর্মীদের মতোই জীবনের জন্য লড়াই করেছেন এই ব্যক্তি, পাশাপাশি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে। এভাবেই শুরু তার রাজনৈতিক জীবনের। ডুয়ার্স মানে শুধু জঙ্গল এবং চা বাগান, এই প্রথাকে ভেঙে এলাকার মানুষের জীবনদশা উন্নত মানের করতে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সক্রিয় রাজনীতিতে যোগদান এবং বর্তমানে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে তৃণমূল সরকারের একজন মন্ত্রীকে তার বিধানসভার এলাকায় ঢুকে রাজনৈতিক নির্বাচনে হারিয়ে বিধায়ক হয়ে ওঠার গল্প রইল আপনাদের জন্যে। আজ আমার পডকাস্ট সিরিজে এমন একজনের সাথে আপনাদের পরিচয় করাবো যার পেছনের গল্প দিয়ে আমরা আজকে শুরু করব। আমি যতটা জেনেছি, তিনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই দেশ সেবায় নিজেকে নিযুক্ত করেছিলেন, কিন্তু পারিবারিক সমস্যায় আবার ফিরে আসতে হয় তার নিজের জায়গায়। কিন্তু ফিরে এসেও সে হাল ছাড়েনি, সে আবার নিজেকে সমাজ সেবায় নিযুক্ত করেছে এবং হয়ে উঠেছে তার নিজের জায়গা থেকেই এমএলএ। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মাল বিধানসভার বিধায়ক শ্রী শুক্রা মুন্ডা মহাশয়। নমস্কার দাদা আপনাকে। নমস্কার। এই বং অফ ডুয়ার্সের ওয়াকি টকি সিরিজে আপনাকে স্বাগত। অনেক দিন ধরেই আমাদের এই আলোচনাটা হচ্ছিল কবে আমরা শ্যুট করব। ফাইনালি আজকে সেটা সম্ভব হলো। শুক্রাবাবুর সাথে আপনাদেরকে আমার বিশেষভাবে পরিচয় করানোর এই মুহূর্তে কোনো দরকার নেই, কারণ সকলেই তাকে চেনেন, ভীষণ পরিচিত মুখ। তিনি শুধু আজকের রাজনীতিবিদ নয়, বিগত প্রায় 20 দশকের শুরুতে সক্রিয়ভাবে হলেও কিন্তু তার রাজনৈতিক উত্থান হয় 90-এর দশকে। তারপরেই তিনি ধীরে ধীরে হাল ধরেন, সমস্ত রকম রাজনৈতিক পরিবারে যুক্ত হন। 2016তেও বিধায়ক ছিলেন। তারপরে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করে 2026-এ বিপুল পরিমাণে একজন মিনিস্টারকে হারিয়ে নিজের ক্ষমতা দখল করেছেন নিজের বিধানসভায়। রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে থাকলেও আজ কিন্তু আমি শুরু করব অরাজনৈতিক কিছু আলোচনা দিয়ে। সবার প্রথমে জানতে চাইব, শুক্রাবাবু, আপনার ছোটবেলাটা কিভাবে কেটেছে? আপনি চা বাগানের সাথে মিশে বড় হয়েছেন, চা বাগানের গন্ধে আপনি মানুষ হয়েছেন। আপনার ছোটবেলাটা আমি জানতে চাইবো এবং আমি আমার দর্শকদেরও বলবো যে তার যে স্ট্রাগলের গল্পটা আমি কিছুটা জানি, কিছুটা শুনেছি, কিন্তু আপনারা তার মুখ থেকে মনোযোগ সহকারে এবার শুনবেন। দেখুন, আমার জন্মটা এই চায় বাগানে 1972। আচ্ছা তখন আমার মা বাবারা বাগানে কাজ করতো। দুজনেই ওয়ার্কার ছিল, লেবার কাজ করতো। কিছু কৃষি জমি ছিল, সেই জমিটা চাষবাস করতাম। গরু ছিল, চাষবাস করার না, জন্য। আপনিও সহযোগিতা করতেন হ্যাঁ, তাদের? তো যখন আমি স্কুল আমাকে পাঠানো হলো প্রাইমারি স্কুল, তখন ওই গরুটাকে অন্যকে দিয়ে দিল চাষবাস করার জন্য, জমিটাও দিয়ে দিল। কেন কি, বাবা মা ওই বাগানে ব্যস্ত থাকতো, চাষবাস করার জন্য সময় থাকতো না। তো বললো কিনা তোমরা করে নাও, কিছুটা দিত, মানে 50-50% করে ওই করা হইতো। এখন যখন আমি মাধ্যমিক পাস করলাম 1988-এ, তখন একটু আমি ফ্রি পালাম। তো আমি ভাবলাম কি, আমাদের যা চাষের জমি আছে ওটা কি কি আছে একটু দেখলাম। তারপরে আমি নিজে চাষবাস করার চালু করলাম। আচ্ছা হ্যাঁ, বাবা যেত দেখতো, তো আমরা নিজে ওই ধান লাগাতাম, কাটতাম। একটা বন্ধু ছিল আমার পাশে, তার সাথে আমরা ভোরে 4টা 5টা গিয়ে আমরা দুই ভাই আমরা চাষবাস করতাম। তারপরে ও গরুকে নিয়ে যেত। তারপরে আমরা বাড়িতে এসে আবার চান টান করে রেডি হয়ে আবার আমরা স্কুলের জন্য রওনা হতাম, চেংমারি স্কুল। আচ্ছা, ও আপনি চ্যাংমারি স্কুলে হ্যাঁ, পড়াশোনা চেংমারি করেছেন? স্কুলের আচ্ছা জন্য আচ্ছা রওনা হতাম সাইকেলে। আচ্ছা তারপরে ওখান থেকে এসে আবার চাষ জমি থেকে দেখতে যেতাম কেমন আছে, গরু ঢুকেছে না কিছু, আচ্ছা আচ্ছা হ্যাঁ, কিছু নষ্ট হয়েছে কিনা, জল ঠিক মতন যাচ্ছে কিনা, এসব দেখার থাকে চাষবাস করলে। সেটা দেখতে যাইতাম, তারপরে বাড়িতে আসতাম, পড়াশোনা করতাম আবার। সেই মতন আমাদের একটা রুটিন আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা। মানে আপনি হুম। বরাবরই যা দেখা যাচ্ছে একটা ডিসিপ্লিনের মধ্যে হ্যাঁ, ছিলেন। তারপরে আবার আমাদেরকে মানে এক্সট্রা কিছু সময় পাইতাম না। যদি এক্সট্রা আচ্ছা কোনো সময় পাইতাম তাহলে ওই ফুটবল খেলতে চলে যেতাম, আচ্ছা ফুটবল খেলতাম। এইরকমই আমরা করলাম। তারপর দেখছি কিনা আমাদের একটু
রিক্রুটমেন্ট প্রসেস চলছে বিএসএফ এর। আচ্ছা কদমতলা থেকে আমরা রিক্রুটমেন্ট হয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, তারপর রিক্রুটমেন্ট হওয়ার পরে আমাদের একটু ট্রেনিং জন্য পাঠানো হলো। তখনই আমরা দেখলাম বাবার একটু অবস্থা খারাপ হলো। তা আচ্ছা। অল্প সময় থেকে বিএসএফে আমাকে আসতে হলো। যেটা মা বাবা যদি কষ্ট পায় তাহলে তার থেকে খারাপ আর একটা ছেলের জন্য কি হতে কি পারে। হতে পারে, তাই তো। তার জন্য এই ওখানে মণিপুরে একটা আইজি ইন্টারভিউ দিয়ে ওরা বলছে ঠিক আছে আপনারা যেতে পারেন। ওখান থেকে আমাদেরকে এটা পাস করে দিয়েছে, আমরা আসলাম। তারপরে আবার 10+2 কমপ্লিট করার পরে আমি কার্শিয়াং কলেজ জয়েন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার হায়ার স্টাডিজ কার্শিয়াঙ্গে, পাহাড়ে, হিলে হয়েছে। হিলে হয়েছে। আচ্ছা যেহেতু পরিমল মিত্র কলেজে আমার অ্যাডমিশন হলো না ডিউ টু আমার মাধ্যমিকের আচ্ছা সার্টিফিকেট ছিল না, আচ্ছা কিন্তু 2বার পরিমল মিত্র থেকে আমি পাস করেছি। আচ্ছা আচ্ছা। একবার 2016, এখন 2026-এ রাজনীতিক রাজনীতিক পাস। রাজনীতিক পাস আমার ঠিক, ঠিক, ঠিক। কলেজ থেকে হয়েছে সেটা। তো এই মানে আমাদের সময় সবকিছু ফিরিয়ে দেয়, আপনি হ্যাঁ, প্রমাণ করলেন কিন্তু হ্যাঁ সেটা। হ্যাঁ, সময় সব কিছু আছে, সময়ের অপেক্ষা থাকতে হবে এবং সময় মতন চালার চেষ্টাও করতে হবে লোককে। তখনই মানুষ নিজের একটু ডেস্টিনেশনতে পৌঁছে যায়। এই হলো আমাদের পরিবারে। আমি একা ছিলাম, আমার একটা বড় দাদা ছিল, সেটা আমার জন্মের আগে মারা গিয়েছিল। তার আচ্ছা জন্য আমি একা এই বাড়ির ছেলে সন্তান হিসাবে থাকতাম। তো আমাদের সমাজে একটা যে কুপ্রথা আছে, আগে অনেক ছিল প্রচলিত, যেটা হলো ডাইন প্রথা, হুইচ আচ্ছা আচ্ছা হুইচ প্রথা যেটা ছিল, এখনও জায়গা জায়গা গ্রামে গঞ্জে আছে। হুম, কিন্তু এখন এডুকেশন একটু অ্যাডভান্স হয়ে গেছে, এখন এইসব মধ্যে কেউ বিশ্বাস করে না। সেই সুপারস্টিশন আগে অনেক ছিল। বেশ। তখন আমার বিএসএফ থেকে ফেরার একটা এইটাও কারণ কি, আমার আচ্ছা গ্রামে আমার মাকে হুইচ বলে, ডাইন বলে ওকে মার্ডার করার চেষ্টা করেছিল আচ্ছা গ্রামের লোক। আচ্ছা সেটা অনেকই কষ্টর ব্যাপারে, যেটা একটা ছেলের মাকে যদি কেউ হাত লাগায়, তাকে চুল ধরে টেনে মার্ডার করে নিয়ে গেছে। তখন আমার হয়তো একটা আমার কাঞ্চা নেওয়ার বলে একটা লোক ছিলেন, তিনি খুবই ভালো লোক, আচ্ছা আচ্ছা উনি আমার মাকে সেভ করেছে। আচ্ছা অথচ ওখানে অনেক আদিবাসীরা ছিলেন, আদিবাসীরা মধ্যেই এটা ছিল সুপারস্টিশন, অন্য কাস্টের মধ্যে থাকে না বেশি করে। তো ওই লোকটাকে আমি এখনও আমি ওনার প্রতি অনেক আভার আছি যে আমার মাকে ওই ঘটনা থেকে বাঁচিয়ে আসলো। আচ্ছা আমি বাইরে ছিলাম, আসলাম, দেখলাম এই অবস্থা, পুলিশ কেস হলো, তারপরে একটু অশান্তিও হলো। তারপরে অশান্তি হওয়ার পরেই 1996-এ আমরা এখানে একটু ইন্টারভিউ দিলাম চা বাগানে, ক্লারিক্যাল জবে। তখন ওখানে সিলেকশন হলো। সিলেকশন হওয়ার পরে আমি কাজে ফিল্ডে ছিলাম 20 বছর। আচ্ছা। আমি ঘাটিয়া টি স্টেট আপার ডিভিশনের বাগান বাবু ছিলাম। আপনি তো এখনো কর্মরত এই চা এখন বাগানে। কর্মরত আছি। আচ্ছা তো সেই কাজ করতে করতে আমি দেখলাম কি আমাদের আদিবাসীদের অনেক শিক্ষা দিকে পিছনে আছে। তার মধ্যে একটু কারণ ছিল কি, ওরা কোশ্চেন পত্র ইংলিশ বা বাংলাতে আসতো, হিন্দি পড়তো কিছু, মানে আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গুয়েজের সমস্যা ছিল। ল্যাঙ্গুয়েজের সমস্যা ছিল। তা সেটাকে নিয়ে একটু আমরা মুভমেন্ট করলাম, অনেক কমিটি করার পরে। আমাদের অনেকে বন্ধুরা ছিলেন, ভালো টিচাররা ছিলেন অনেক। আমরা এটা করার পরে কিছু মাধ্যমিক হিন্দিতে প্রশ্নপত্র আসলো। এটা করতে করতে আমরা দেখলাম কি একটা পলিটিক্যাল অ্যাজিটেশন বড় হলো এই এলাকাতে। তখন আমরা ফ্রন্ট লাইনে কাজ করেছি আচ্ছা আচ্ছা এবং 2013-তে আমি 2012 28 ডিসেম্বর 2012-তে নতুন গভর্নমেন্ট টিএমসির ফর্ম হয়েছিল 2011-তে। তখন 2012-তে ইউরোপিয়ান ক্লাবে একটা সরকারি প্রোগ্রাম হলো, সিএম আসছেন, আমরাও গেছি। আমরা তো নন পলিটিক্যালি অর্গানাইজেশন ছিল, আমাদেরকে ইনভাইট করা হলো, আমরা গেলাম। সেই মিটিং শেষ করার পরে সিএম আমার বাড়িতে আসছিলেন। তখন আমরা ছিলাম না, আমরা সবাই নাগরকাটায় ছিলাম। আমার আচ্ছা ছোট মেয়ে ছিল, আচ্ছা তার সাথে কথাবার্তা বলে গিয়েছেন। তারপরেই ওনাদের যত নেতাগান আছেন ওরা সম্পর্ক করার চেষ্টা করলো। ইভেন সৌরভ চক্রবর্তী হলো, তারপরে আচ্ছা গৌতম দেব, অনেক নেতারা আমার সাথে সম্পর্ক স্থাপিত করার পরে
ওরা বললেন কি আপনি রাজনীতিতে চলে আসুন, আপনার কাজ করার অনেক জায়গা হয়ে যাবে, আপনি যে ভাবনা চিন্তা করে আদিবাসী বিকাশ করতেছেন সেটা এখন থেকেও ভালোভাবে করতে মানে পারবেন। আপনার রাজনৈতিক উত্থান আদিবাসী বিকাশ পরিষদ, হ্যাঁ আমি যতদূর জানি আপনার হাত দিয়েই আদিবাসী বিকাশ পরিষদের হ্যাঁ শুরু। শুরু। তারপরেই মমতা ব্যানার্জি এসে সোজা আপনার বাড়িতে আপনাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাদের সরকারে গিয়ে বসায়। বসানো, হ্যাঁ। তো এইটা হলো 2016-তে যখন আমি এমএলএ হলাম। আপনাকে যখন প্রথম অ্যাপ্রোচ করেছিল তখন আপনার মানে প্রতিক্রিয়া কি ছিল দিদির প্রতি? আমার প্রতিক্রিয়া প্রথমে আমি বলছিলাম কি আমি রাজনীতিতে যাব না, আমি যেখানে আছি সেখান থেকেই আমি নিজের সমাজের যারা লোক আছে বা মানে আপনি আপনার লোকালয়টাকেই বেশি ভালোবাসেন। বেশি ভালো। তো বললো কি ঠিকই আছে, সেটাও আছে, কিন্তু ব্যাপারটা আছে যদি আপনার মতন লোক আসলে আমাদের ভালো হবে। তো ঠিকই আছে, গেলাম, এমএলএ হলাম, কিন্তু আমি দেখলাম কি ওখানে দুর্নীতির একটা আভাসটা আমি পেলাম। মানে প্রথম থেকে সেটা আপনি একটা বুঝতে পারছিলেন? বুঝতে পারলাম যখন একটা আমাদের জিপি গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন 7 বার ক্যান্সেল করার পরে 18 বার হলো, যেটা জুন মাসে হয়ে যাওয়া দরকার সেটা অক্টোবর মাসে আমাদের আচ্ছা। লোকসান জিপিটা গঠন হলো 2018-তে। আমি বলছিলাম যেটা সংসদীয় প্রণালী আছে সেটাকে রেখে আমাদেরকে করতে হবে। ওখানে আমাদের ট্রাইবালের মোটামুটি 23টা মেম্বার ছিল, 23, আর 4টা মতন অন্য ক্যাটেগরি ছিল, একটা জেনারেল ছিল, এসসি ছিল হয়তো একটা, এরকমই ছিল। ওখানে মেজরিটিকে না মেনে একটা যারা মাইনরিটিতে আছে তাদেরকে প্রধান করার একটা ব্যবস্থা টিএমসি বাই হুক অ্যান্ড ক্রুক করতে চাচ্ছিল। আচ্ছা আচ্ছা। তার মধ্যে ডিস্ট্রিক্ট কমিটি থেকে স্টেট কমিটি মিলিতভাবে এই কাজটা করেছিল। তার মানে হলো কি ওরা সংসদীয় প্রণালীটাকে মানে ধ্যান দিচ্ছে না, পার্টির একটা গাইডলাইন থাকে সেটা পেরিয়ে উপেক্ষা করে চলে যাচ্ছিল আর কি। যাচ্ছিল, পার্টির একটা গাইডলাইন থাকে, হ্যাঁ। কিন্তু পার্টির গাইডলাইন যদি এমন থাকে কি না যাকে পার্টি বললো তাকে করতে হবে, যেটা ভালো না মন্দ না তার রিপারকেশন কী হবে, পার্টির জন্য ক্ষতি হবে কি হবে না সেটা না ভাবা চিন্তা না করে ওই লোকটাকে করতেই হবে। তো আচ্ছা। সেটা আমি ভাবলাম কি এটা তো খারাপ হবে, যেখানে আমাদের ট্রাইবালদের সংখ্যা বেশি আছে ওখান থেকে যদি একজন প্রধান হয় তাহলে বার্তাটাও ভালো যাবে, বার্তাটাও ভালো কি যাবে। আদিবাসী সমাজরা একটা সম্মান পেল। এখন আদিবাসী যেটা প্রধান হবে উনি গ্রাম পঞ্চায়েতকে পরিচালনা করবে, তখন আমাদের আদিবাসীরা যারা বঞ্চিত আছে তারা ওপেন মাইন্ডেড হয়ে জিপিতে যাবে, কথা বলতে পারবে আর নিজের সমস্যাটা ওখানে রাখতে পারবে। এই সব চিন্তাধারা করে আমি একটা অ্যাপ্রোচ রেখেছিলাম কি এই লোকটাকে করতে হবে। আচ্ছা। আমি লোকটার নাম দিয়ে নেই, এখন ট্রাইবাল থেকেই করতে হবে। ওকে। আচ্ছা, আপনার কি মনে হয় এই মুহূর্তে বিগত সরকার ডুয়ার্সের আদিবাসী সমাজে ঢুকে আদিবাসী সমাজকে কি দুর্বল করেছে? আপনার মনে হয় সেটা? নিশ্চয়ই দুর্বল করেছে। দুর্বল মানে আমি শক্তপোক্তকে বানাবো, আমাকে এমএলএ বানিয়ে দিলে আমার সমাজ শক্তপোক্ত হবে না, আমাকে প্রধান বানিয়ে দিলে শক্তপোক্ত হবে না। সেই সমাজে এডুকেশন সিস্টেম ব্যবস্থা কেমন আছে, তার সোশ্যালি ইকোনমিক্যালি কন্ডিশন যদি আপলিফমেন্ট না হয় তাহলে আমি কি করে বুঝবো কি ওই সরকারটা আমাদের ট্রাইবালদের জন্য ভালো করেছে। একদম। আমাকে বা কাউকে একটা প্রতিনিধি করে দিলে সমাজটা তো উপর উঠবে না, তার জন্য তো কাজ করতে হবে। আজকে ট্রাইবালদের কয়েকজনকে টিএমসি সরকার এমপ্লয়মেন্ট দিয়েছেন, দেখুন সবাই তো আমাদের যারা বাগানে কাজ করেন, যা বস্তিতে থাকেন ট্রাইবালরা, ম্যাক্সিমাম বিএসএফ আর্মি সিআরপিএফতে চলে যাচ্ছেন, একদম একদম। বা এখন অগ্নিবীরে ট্রাই করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। আজকে দেখুন না নাগারকাটায় মালবাজারে একটাই কলেজ আছে, পরিমল মিত্র কলেজ, কোন জামানা হয়েছে বলুন তো? আজকে পর্যন্ত ওখানে 15 বছরে একটা এমএলএ এবং 5 বছরে একটা মন্ত্রী তার জন্য কিছু চিন্তা ভাবনা করে নেই। আচ্ছা, ব্যাকওয়ার্ড ক্লাসের মন্ত্রী আমাদের উত্তরবঙ্গ থেকে, হ্যাঁ, কিন্তু আপনার কষ্ট হয় কখনো 5 বছরে তিনি সেই ব্যাকওয়ার্ড ক্লাসের জন্যই বা সেই আদিবাসী সমাজের জন্য যেই সমাজের প্রতিনিধিত্ব করে তিনি এমএলএ হয়েছেন সেই সমাজটার জন্যই তিনি কিছু করলেন না বলে আপনার কোথাও ক্ষোভ বা দুঃখ হয়? দেখুন অনেক কষ্ট হয়। মানুষ আমাদের যেটা আদিবাসী মানুষ বলুন কি, এখানে গোর্খা মানুষ আছেন, বিহারি ভাইরা আছেন, বাঙালিরা তো গোটাই একটু ইন্টেলেকচুয়াল সোসাইটির মধ্যে একটা বাঙালি সমাজ রয়েছে। বাঙালি সমাজে কষ্ট পেয়েছে, বা বিহারি সমাজ, মারোয়ারি সমাজ, ওরা এটা অ্যাডভান্স
ক্যাটাগরিতে আসে, ওরা চিন্তা ভাবনা করেন কি আদিবাসী সমাজ কোথায় যাচ্ছে। কিন্তু আমাদের প্রতিনিধি, আমরাই ওকে ভোট দিয়ে ওকে আমরা মন্ত্রী পর্যন্ত করা হয়েছে, অথচ উনি যদি আমাদের ব্যাপারে না ভাবে, তাই তো এটা তো কষ্টের ব্যাপার। কষ্ট। একটা দিস ইজ বলবো আমরা, দিস ইজ ভেরি আনফর্চুনেট একদম ফর দ্য সোসাইটি। আর এই সংসদীয় প্রণালীতে এরকম লোককে ওই জায়গায় পাঠানো, হয়তো তখন একটা বদ্ধতা ছিল আমাদের সমাজের মধ্যে, আমাদের এই এলাকার মানুষের জন্য বাধ্যতামূলক। একটা পার্টি, আমি রাজনীতি পার্টিকে বলবো কি, যদি আপনারা পার্টি, সব পার্টি ভালো লোককে নিয়ে আসুন। আপনার পার্টির ক্ষমতায় থাকবে কি থাকবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো লোক পলিটিক্সে থাকলে মানুষের কাছে ওরা মানুষের জন্য চিন্তা ভাবনা করতে পারে। করতে পারবে। কিন্তু এমন মানুষকে রাখা হয়েছিল যে মানুষ কোনটা ভালো কোনটা মন্দ জানতো না, আমার করণীয় কি, আমার ডিউটিটা কি সেটাই বুঝতে পারতো না। তাহলে ওনাকে দোষ দিয়ে লাভ নেই। মানে আমি আমি ওই মন্ত্রীকেও দোষ দিচ্ছি না, কারণ ওনার যেটা চিন্তা সময় ভাবনা একদম ওই একদম জায়গায় ছিল না, ছিল ও না। করলো না, মানে উনি পার্টিকে আর অ্যাডমিনিস্ট্রেটিভ একসাথে গুলিয়ে ফেলেছিলেন গুলিয়ে ফেলেছিল তার সময়। হুম। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলবো, আমি দেখেছি আমাদের যেই আপনি বললেন বাঙালি ইন্টেলেকচুয়াল, হুম। ডুয়ার্সে যারা বাঙালি রয়েছে সেই বাঙালিরা আপনাদের থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছিল কিছুদিন আগে। হ্যাঁ। বিগত সরকার সব জায়গায় বিরসা মুন্ডার মূর্তি বসাচ্ছিল সেই সময়, সেটা দেখে বাঙালি প্রভাবিত হয়েছে, সংস্কৃতি রক্ষার একটা ব্যাপার। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই বিরসা মুন্ডাকে নিয়েও একটা রাজনীতি হচ্ছে, তার মূর্তি বসানো নিয়েও একটা ভোট ব্যাংকের রাজনীতি চলছে। এটাকে আপনি কিভাবে দেখছেন বলুন? দেখুন, দেখুন, যে কোনো ফ্রিডম ফাইটারদের সাথে তাকে সামনে রাখে রাজনীতি করা, এটাকে আমি খুবই খারাপ নজরে দেখি। কেন কি, ওরা তো কোনো দল হয়ে ফাইট করেছিল না, ওরা তো সমস্ত সমাজের জন্য, মানে পুরো ভারতবর্ষের জন্য ওরা লড়াই আর করেছিল। দ্বিতীয় কথা, বিরসা মুন্ডাকে তো পরিচয় করানোর দরকার নেই আমার, দরকার নেই, তাই না? ও তো কোনো দরকার আর নেই। আমরা কেন ডুয়ার্সের নর্থ বেঙ্গলের মানুষরাই জানি, শুধু নর্থ বেঙ্গলও নয়, ট্রাইবালরা যেখানে রয়েছে, আদিবাসী সমাজ যেখানে রয়েছেন, আদিবাসী সমাজের ভগবান যিনি আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি বিরসা মুন্ডা, তাকে সেভাবে রিপ্রেজেন্ট করাটা কতটা ভয়ঙ্কর ছিল, সেটাই কি উল্টো হয়ে গেছে বিগত সরকারের জন্য ডুয়ার্সের বুকের রাজনীতিতে? দেখুন, এটাকে পলিটিক্যালাইজ করে দিয়েছে। বিরসা মুন্ডার উৎসবটা সরকারিভাবে হবে, আর যারা সরকারি দলে নেই তাকে ডাকাও হইতো না। গত বছর 2025-এ আমাদের এই ঘাটিয়া বাগানে আদিবাসী দিবস পালন করা হলো, আচ্ছা, অথচ আমি এই বাগানের লোক, আমাকে ডাকা হলো না। অথচ এই মিনিস্টার বুলুচিক বগাই মালবাজার থেকে এসে নাগরকাটা বিরসা মুন্ডার প্রতিমাতে ফুলমালা অর্পণ করলো। ওই স্ট্যাচু, ওই মূর্তিটাকে আমি বসেছি ওখানে, আপনি গিয়ে দেখবেন আজকে ওখানে লেখা আছে ফাউন্ডার অ্যান্ড ইনোগ্রেটেড বাই শুক্রা মুন্ডা লেখা আছে। কিন্তু আপনাকে সেই অনুষ্ঠানে ডাকা আর হয়নি। সেই অনুষ্ঠানে ডাকা হয় নাই, আসার সময় ওই মূর্তিতে মাল দিয়ে চলে আসছে। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি এই সরকার সবে মাত্র এসছে, কিন্তু একটা সৌজন্য আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বলুন, টিভির পর্দায় দেখতে পাচ্ছি। যে কোনো অনুষ্ঠানে এই মুহূর্তে যারা রয়েছে, মানে বিগত সরকারের যারা রয়েছেন, প্রতিনিধিত্ব করেছেন, নেতা মন্ত্রী, সবাইকে নিয়ে একটা সৌজন্য কোনো রকম অনুষ্ঠান হলে সবাইকে এক স্টেজে দেখা যাচ্ছে। সম্প্রতি দেখলাম শঙ্কর ঘোষ, তার সাথে ছিলেন গৌতম দেব, এরকম অনেক কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত জিনিস, এই সমস্ত চিন্তাভাবনা বিগত সরকারের মধ্যে ছিল না কেন? দেখুন, এটা হওয়ার উচিত ছিল, এইটাই মানে করা উচিত সব জায়গা। এই খামতিগুলোই কি পতনের কারণ মনে হয় আপনার? এইটাই পতনের কারণ, যার জন্য ওরা পতন হয়ে গেছে। বাংলার একটা কালিমালিপ্ত ইতিহাস, সেটা সমাজতন্ত্র বলুন অথবা কমিউনাল যেই ইস্যু, ওটা পশ্চিমবঙ্গের যেই সমস্যাগুলো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, ন্যাশনাল মিডিয়া খুললে আমরা দেখতে পেতাম মুর্শিদাবাদের সেই সমস্যা। এই যে হিন্দু মুসলিমের সমস্যা, সেটা কি ইচ্ছাকৃতভাবে হতো? সেটা কি উস্কানি দিয়ে করানো হতো উত্তপ্ত রাখার জন্য বাংলাকে? নিশ্চয়ই, নিশ্চয়ই এটা উস্কানি করে বা ভয় দেখে ওরা ভারতীয় জনতা পার্টি আসলে ওরা হিন্দুদের পার্টি,
হ্যাঁ, ও যদি ক্ষমতায় চলে আসলে তোমাদের অসুবিধা হবে, এই যে উস্কানিমূলক বা ভয় দেখানো যেটা মানে এদের এই টেন্ডেন্সি ছিল, সেটাই ওদেরকে আজকে আমি শেষ তো করে দিয়েছে। এই আপনার বাড়িতে আসার সাথে সাথে আপনার বন্ধুর সাথে আপনি পরিচয় করালেন, হুম। উনিও সম্ভবত একজন মাইনরিটি মুসলিম। মাইনরিটি। হুম। তার সাথে আমি আলোচনা করলাম, আপনার সাথে তো দেখলাম খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, ভালো আমরা সম্পর্ক তো আছে। এটাই চাই। এইটা হওয়ার উচিত। হ্যাঁ, আর রাজনীতি, যে রাজনীতি দল এইসব করে সে কিছুদিন জন্য, তো মানুষ তো টাইম টু টাইম ওরা একটু কিছু না কিছু শিখছে, বা আমরা মানুষের কাছ থেকে কিছু না কিছু শিখে শিখছি, যাচ্ছি। শিখেই যাচ্ছি। হ্যাঁ, শিখিয়ে যাচ্ছে। আর আজকে 2026-এ মানুষ টিএমসিকে শিখিয়ে দিয়েছে কি তোমরা এখন বসে যাও, এইসব চলবে না। আমি যদি আপনার মনের কথা জানতে চাই, আপনার কি কি ইচ্ছে ডুয়ার্সকে নিয়ে? আপনার কি ইচ্ছে আপনার এই মাল বিধানসভাকে নিয়ে? দেখুন, মাল বিধানসভা, আমি কি বলবো নেই বা কি হওয়া উচিত, কি মনে হয় আপনার? মাল বিধানসভাতে অনেক আমরা ছাওয়াতে চলে আসি, একটু আসুন। একটু ঘাটতি আছে। সে তো বিগত 15 বছরের সরকার ইচ্ছাকৃতি করে নেই। এখন যখন আমি মালবাজারে টাউন থেকে একটু বাইরে যাই, যেখানে আমি পা দিই সেইখান থেকেই কাজ দেখা যায় কি এখন কাজ করা উচিত। যেখানে আমি নামি গাড়ি থেকে যখন যাই, যেখানে নামি সেখানে দেখা যায় ওখানে এই কাজ দরকার আছে। তো তার মানে হলো 15 বছরে ওখানে গ্রামে গঞ্জে কিছু কাজ হয় নাই। একটা রাস্তা হচ্ছে, আর পিএইচি মাধ্যমে একটা জলের টঙ্কি বসানো হয়েছে, কিন্তু জল নাই। কালকে আমি রাঙ্গামাটি চা বাগান গিয়েছিলাম, আচ্ছা, আমি দেখে আসছি ওখানে যোগা একটা আমাদের ডে ছিল। ওই যোগা ডেতে এই অংশগ্রহণ করে এটা আমি দেখলাম। রাস্তা আছে 6 মাস রাস্তা বা 1 বছর হয়েছে, রাস্তার মধ্যে কিছু নেই, রিপেয়ারিং দরকার। আচ্ছা। এই সব জিনিস আমি দেখেছি। আর মালবাজার যেটা বিধানসভা, তার মধ্যে আর একটা কলেজ হওয়ার দরকার, যেটা হচ্ছে গার্লস কলেজ। একটাই কলেজে কোএডুকেশনে আমাদের এটা আপনি ছেলে উদ্যোগ মেয়েরা, নিয়েছেন, আমি হ্যাঁ, জানি, সেটা ছেলে শুনেছিও। মেয়েরা একটাই কলেজে অ্যাডমিশন জন্য ঠাসাঠাসি করে। তো আর একটা কলেজ, একটা গার্লস কলেজ যদি ওখানে হয়ে যায়, তাহলে একটু এই পরিমল মিত্র কলেজে একটু প্রেশারটা একটু কম হবে। আরও আছে যেমন WBCS এর যেটা তৈরি হল, কোচিং ক্লাসগুলো হওয়ার উচিত। এখানে পরীক্ষার একটা সেন্টার হওয়ার উচিত। যারা SSC পরীক্ষা এখানে তো হয় না, আমাদেরকে যেতে হয় অনেক শিলিগুড়ি বা অন্য জায়গায় যেতে অন্য হয়। জায়গায় যেতে হয়। অনেক কিছু পরীক্ষা আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশনের যেটা পরীক্ষাগুলো মালবাজারে হওয়া উচিত। একদম। হ্যাঁ, এইটা আবার এখন যেটা পরিকাঠামো আছে, শুধু একটা মাল কলেজ হয়তো হবে না। এখন টেকনিক্যাল কলেজ নেই। হ্যাঁ, এখানে আপনার কি বলে ওকে, কোনো ভোকেশনাল ট্রেনিং সেন্টার নাই। অনেক জায়গা আছে করার আছে। এডুকেশন নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা আমরা করছি, সরকারের কাছে আমি রেখেছি। একটা IIMs হোক বা IIT, বা এখানে যা স্বাস্থ্য দৃষ্টিকোণে যেটা হেলথের ডিপার্টমেন্ট যদি আমাদেরকে এইমস দিয়ে দেয় ডুয়ার্সে, তাহলে একটা আমাদের ডুয়ার্সের একটা মানচিত্র বদলে যাবে। আপনি কি উপর মহলে চাইবেন আপনার এই ডুয়ার্সেই যদি এইমস হয়? একদম আমরা চাইবো, নিশ্চিত, 100%। বা আপনি কি আমি তার জন্য বলেছি, এগিয়ে যাচ্ছেন আরো? আমি এগিয়ে যাচ্ছি, এবং আমাদের এমপিদেরকে আমি বলছি যে ডুয়ার্সে তো অনেক দিন ধরে বঞ্চিত, এখন অনেক কিছু আমরা করতে পারবো। স্পেস আছে, জায়গা আছে, ভালো ভালো জিনিস আমরা করতে পারবো। মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন, যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ যদি ব্যবস্থা ঠিকঠাক থাকে, বাগডোগরা আমাদের এই ডুয়ার্স থেকে খুব একটা দূরে নয়, এবং দ্বিতীয় সেবক ব্রিজ যদি হয়ে যায় আমার মনে হয় আরো সহজ হবে। সহজ হবে, ডুয়ার্সে যদি এইমস হয়, ডুয়ার্স কতটা উপকৃত হবে আপনার কি মনে হয়? অনেক উপকৃত হবে। ডুয়ার্স তো উপকৃত হবে, হবে। অর্থনৈতিক দিক থেকেও হবে, আর সামাজিক দিক থেকেও সামাজিক হবে। দিক দিয়ে হবে। দেখুন, চা বাগানের লোক, গ্রামে গঞ্জের লোক দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট করা, ওরা দিল্লি বলে আসা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, ওখানে গিয়ে কী করবে ওরা চিন্তা ভাবনা পরে করবে। অর্থের প্রয়োজন, পুরো অর্থের প্রয়োজন আছে, সময়ের প্রয়োজন। সময়ের প্রয়োজন আছে। আর বাগানের লোক ওখানে গিয়ে থাকবে, রেন্ট নিয়ে থাকবে, খাওয়া দাওয়া খরচ আছে, অনেক কিছু আছে। ডুয়ার্সে হয়ে গেলে কি হবে কি এইসব জিনিস ওরা বাড়িতে পেয়ে যাবে, বাড়িতে পেয়ে যাবে, চিন্তা নেই। এখানে তো দেখলাম বাগানের চায়ের অবস্থা খুবই ভালো।
মানে কোয়ালিটি খুব সুন্দর, মানে সবুজ হয়ে আছে। এটা টপ 10 মধ্যে আছে এই বাগানটা। টপ 10 এর মধ্যে হ্যাঁ, গাটিয়া টি স্টেট, তাই তো? হ্যাঁ, টপ 10 মধ্যে গাঠিয়া থাকবে আচ্ছা, পুরো ডুয়ার্সে। পুরো ডুয়ার্সের হ্যাঁ, মধ্যে কত প্রোডাকশন হয় মোটামুটি আপনার আইডিয়া আছে? এখন মোটামুটি 12.5 লাখ টিম। 12.5 লাখ। হ্যাঁ, বাহ, বিশাল প্রোডাকশন, বেশ ভালোই। হ্যাঁ, হ্যাঁ। লসে অ্যাটলিস্ট রান করেন এই বাগান। না। আচ্ছা, আপনি যেখান থেকে উঠেছেন আপনার বাগান নিয়েও নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, বাগান নিয়েও একটু পরিকল্পনা আছে। ওয়েজ ওয়েজ তো খুব আছে। মিনিমাম। হ্যাঁ, ওয়েজ আছে, ওয়েজ তো থাকবেই। কালকে 500 হইতে পারে, 600 হইতে পারে। হ্যাঁ। কিন্তু আমাদের যারা কামিং জেনারেশন আছে, হ্যাঁ। যারা এখন জন্ম নিয়েছে বা জন্ম নিবে নেবে। চা বাগানে, হ্যাঁ। তাদের জন্য মেন চিন্তাধারা, ওরা কি এই চা বাগানে কাজ করবে নাকি নিজের জীবনটাকে আরো ভালো জায়গায় গিয়ে কাজ করবে, কিন্তু তার জন্য চিন্তা ভাবনা থাকতে হবে। সেই একদম। জন্য আমাদেরকে এইমস বা আইআইটি বা আইএএমস বা গার্লস কলেজ বা এই ক্যালেবে রেসিডেন্সিয়াল স্কুল আমরা চিন্তা ভাবনা করেছি। এমআইসির কাছে আমি আবেদনও করেছি মালবাজারে আমাদের ট্রাইবাল বাচ্চাদের জন্য এই ক্যালেবে রেসিডেন্সিয়াল স্কুলের জন্য। বাহ, উনি বলেছেন আমরা দারুণ উদ্যোগ। চিন্তা করবো। হ্যাঁ, যদি সফল হয় তাহলে খুব ভালো। খুবই ভালো। আবার একটা হয়তো পরবর্তীকালে ওখানে একটা কেবি মানে কেন্দ্রীয় বিদ্যালয় আচ্ছা পড়ার, আচ্ছা। তাতে কি হবে, একেবারে রেসিডেন্সিয়াল স্কুলে কি আছে কি শুধু ওখানে ট্রাইবাল ছেলে মেয়েরা যেতে পারবে, কিন্তু কেবি হলে সব ওপেন টু অল হয়ে যাবে। সবার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা আছে। একদম, একদম। হ্যাঁ, সবার জন্য আমরা করব। আর মালবাজার তো একটা আমাদের ডুয়ার্সে হাট বললেও চলবে। চলবে। সেখানে যে পরিকাঠামো হওয়ার দরকার সেটা নাই, যেটা হওয়ার উচিত ছিল না সেটা হয়ে গেছে। সেটা হয়ে গেছে। সেটা হলো কাটমানি আর ভ্রষ্টাচার, যেটা মালবাজারে হওয়ার উচিত ছিল না গোটাই। হয়তো ডামডুমি হয়ে যেত, উদলাবাড়িতে হয়ে যেত, বাঁকড়াকোটে হয়ে যেত, কিন্তু মালবাজারে হওয়ার উচিত ছিল না এটা। আচ্ছা। এটা কি হয়, যদি আপনার হাটে যদি কোনো ফোঁটা হয়ে যায় তখন পুরো শরীরটা ধীরে 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 নষ্ট জখমে হয়ে ভরে যায়, থাকতে জখম হয়ে যায়। আচ্ছা, আপনার বিধানসভার দুটো প্রধান শহর হচ্ছে মালবাজার এবং ওদলাবাড়ি। ওদলাবাড়ি। ওদলাবাড়িকে আমি শহর বলছি এই কারণে, ওদলাবাড়ি ইতিমধ্যে সেন্সাস টাউন। এই দুটো শহরের মধ্যে ওদলাবাড়িকে কতটা গোছানো উচিত আরও আপনার মনে হয়? আরও ভালোভাবে গুছানোর দরকার আছে। এখন ওখানে ওইটা মালবাজার পরে উদলাবাড়ি একটা শহর হবে, আর কোনো জায়গায় নেই। সামনের সময় ওইটা হয়তো মিউনিসিপ্যালিটিতে কনভার্ট হয়ে যেতে পারে, কনভার্ট হয়ে যেতে পারে। আচ্ছা। যদি সংখ্যাটা ওখানে যে নির্দিষ্ট সংখ্যা আছে সেটা যদি পার করে দেয়, আর হয়ে গেলে ভালো। ভালো, একদমই। আমরা চাই সব জায়গা ভালো, তাহলে আমরা মিউনিসিপ্যালিটি থেকে কাজ করতে পারবো, আর আমরা নিজে একটু যেটা ডিপার্টমেন্ট আছে ওখান থেকেও কাজ হয়ে যাবে। একদম একদম। আপনি কি আভাস পাচ্ছেন কলকাতার লাগোয়া যেরকম কল্যাণী, হ্যাঁ, কলকাতা লাগোয়া নৈহাটি, যে সমস্ত শহরগুলো ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠেছে অর্থনৈতিক দিক থেকে, ব্যবসার দিক থেকে বলুন, আপনি সমস্ত রকম ইনফ্রা সেখানে ঠিকঠাক মোটামুটি, ওদলাবাড়ি মালবাজারেও কি সেটা হতে পারে? যেহেতু শিলিগুড়ি লাগোয়া, শিলিগুড়ি আমাদের এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর, সেই শিলিগুড়ি লাগোয়া ওদলাবাড়ি এবং মালবাজারের কি ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলে আপনার মনে হয়? একদম উজ্জ্বল হবে। কারণ আছে, এখন যেটা সেকেন্ড ব্রিজটা হয়ে গেলে শিলিগুড়ি থেকে উদলাবাড়ি বেশি তফাৎ থাকবে না। তখন হয়তো আমরা 30-40 মিনিটের শিলিগুড়ি, 40-45 মিনিটের শিলিগুড়ি দিকে যাব। একদম। হ্যাঁ, তাতে আমাদের একটু আহ, যেটা কমিউনিকেশন আছে সেটা একটু শর্ট হয়ে যাবে, মানুষের সময়টা বাঁচবে। একদম। এবং অন্যরা ওখানে আমরা অন্য চিন্তাধারা করতেছি, যেটা একটা ভালো, যদি মালবাজার বা উদলাবাড়ি মাঝামাঝি একটা ভালো স্পোর্ট স্টেডিয়াম জন্য। বাহ, এটা তো দারুণ খবর দিলেন আপনি। হ্যাঁ, স্পোর্ট স্টেডিয়াম জন্য কালকেই আমি এমআইসি নীতিশ প্রামাণিককে আমি এই ব্যাপারে কথা বলেছি। আচ্ছা। উনি বলেছেন আপনার জন্য এটা আমি কনসিডার করব। একদম, এটা তো দারুণ খবর দিলেন আপনি। হুম, এটা হ্যাঁ। শুনে আমি বেশি খুশি হলাম। তারপর আবার একটা আমাদের একটা বহুদিনের একটা ডিমান্ড, চেল চেল রিভার উপরে একটা উপরে ব্রিজ। একটা ব্রিজ। হ্যাঁ। হ্যাঁ, তারও আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আচ্ছা। যদি ওইটা হয়ে যায় তাহলে আমাদের ওই দিকে চাপাডাঙ্গা, রাজাডাঙ্গা, ক্রান্তি, ওইটা একটা টুরিস্ট সেন্টার হয়ে যাবে। চিল ব্রিজ কথা বলাতে আমার মনে পড়লো 2021-এর নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জি একটা কথা দিয়েছিলেন ডুয়ার্সবাসীকে, তারা যদি ক্ষমতায় আবার আসে
চেল ব্রিজকে আবার নতুনভাবে তারা তৈরি করবে। 2021-এ তারা এসেছিল, তারপরে তো আমরা সেভাবে কিছুই দেখতে পেলাম না। এবার কি আমরা দেখতে পাবো, কি মনে হয়? দেখুন, ওদের ব্যাপারটা আমি বলতে চাই না, কারণ ওরা তো সবাই ভাতা দিয়ে চালিয়েছে। হ্যাঁ, ভাতা দিয়ে বা ভাতা দিয়ে দুইটার মধ্যে ওদের দুইটাই একটা পিলার ছিল, একটা ভাতা একটা ভাতা। ভাতা। তো সেটাই করেছে ওরা। আমাদের সরকার এখানে 1 মাস হয়েছে, 1 মাস 6-7 দিন হয়েছে। একটু সময় দিতে হবে। সময় একটু লাগবে। অর্থনীতির দৃষ্টিকোণে এখনও আমরা একটু দুর্বল আছি। বিগত গভর্নমেন্ট যেটা করে গেছে, ঋণ যত করে দিয়েছে, এবং এখানে আমাদের একটু অর্থনীতি একটু দুর্বল আছে, একটু সময় লাগবে। আমরা চেল ব্রিজের ব্যাপারে যারা কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, এবং কয়েক এমআইসির সাথে কথা বলা হয়েছে কি এই ব্রিজটা হলে আমাদের ক্রান্তি, মালবাজার, একটা যোগাযোগ যে একটা বিচ্ছিন্ন হয়ে যায় রেনি সিজনে, সেটা থাকবে না। তাতে ওই এলাকার না হলেও 80 থেকে 1 লাখ মানুষ ওখানে উপকৃত হবে। একদম একদম। একদম। আচ্ছা, এই চেল নদী, চেল ব্রিজের সাথে সাথে আমি ওদলাবাড়ির অর্থনীতি আপনি হয়তো জানবেন ভালো মতো, নদীর সাথে ভীষণভাবে জড়িত। এই নদী ডুয়ার্সের সমস্ত জায়গায় ইতিমধ্যে খুলে গেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওদলাবাড়িতে এখন অবধি খোলেনি, যেটা নিয়ে লেবার শ্রেণী থেকে শুরু করে মালিক শ্রেণী সবাই ভীষণভাবে অতিষ্ঠ, যার প্রভাব কিন্তু ওদলাবাড়ির অর্থনীতিতে ইতিমধ্যে পড়েছে। এই নদী কবে খুলতে পারে বলে আপনার মনে হয়, বা আপনি এখন কতটা চেষ্টা করছেন এই দেখুন, নদীর পেছনে? আমাদের একটু চেষ্টা আগে থেকে ছিল। আমি মাঝে মাঝে বলতাম, যখন আমি এমএলএ হই নাই তখনই বলতাম কি যে আহারে ওখানে গাড়ি চলে, ডাম্পার সম্পার চলে, ভুটান গাড়ি চলে, সব কিছু চলে ওখানে, সবাই জাগিতে ছিল। এমএলএ হওয়ার পরে যখন রিজাল্ট আসলো, অটোমেটিক ওই বেডটা বন্ধ হয়ে গেল, কাজটা বন্ধ, কোনো গাড়ি ঘোড়া চালাচালি নাই। তো আমরা বললাম কি এটা হলো কি করে, তাহলে চলতো কি করে? যদি ওরা সত্যি ওটা রয়্যালটি হোল্ডার বা রয়্যালটি নিয়ে চালাইতো, ওটা তো লিগালি যখন ছিল তখন বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আইন তো আইন মতন চলবে। বন্ধ তখনই হলো ওরা র্যান্ডাম চালাইতো, রয়্যালটি দিত না গভর্নমেন্টকে। আর আমাদের সরকারের একটা বার্তা আছে, আমাদের চিফ মিনিস্টার বলেছেন শুভেন্দু অধিকারীজি কি 99 রয়্যালটি না, 100% রয়্যালটি সরকার কাছে আসতে হবে। তার জন্য ব্যবস্থা হচ্ছে, এবং যারা একটু কষ্ট পাচ্ছে তার দায়ী হলো বিগত গভর্নমেন্ট। ওরা যেভাবে ওনাদেরকে নির্দেশ দিয়ে চালিয়েছে সেটা তো এখন চলবে না। আমি কাউকে চুরি করতে শিখিয়ে দিয়েছি, এটা তো চুরি তো চলবে না। কাউকে বলে দিয়েছে না রয়্যালটি সরকারকে না আমাকে দেবো, নেতাকে দেবো, ওইটা তো এখন চলবে না। তো আমরা নেতাকে রয়্যালটি দিতে হবে না, সরকারকে রয়্যালটি দিয়ে আপনারা চালান, কোনো জায়গায় কোনো বাধা হবে না। তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে এই নদী ব্যবসার সঙ্গে ডুয়ার্সের প্রভাবশালী নেতা থেকে শুরু করে মন্ত্রী অনেকেই জড়িত ছিল। জড়িত ছিল, টপ টু বটম। আচ্ছা, যার জন্যই এই আজকে এই আজকে সাধারণ অবস্থা। মানুষরা এখন কষ্ট পাচ্ছে, যারা হ্যাঁ, সেই নদীর উপর নির্ভর ছিল তারা কষ্ট আচ্ছা পাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওরা তো কাজ করে টাকা পেয়ে রোজগার করে বাড়িতে যাইতো। যারা চালাইতো, যারা পরিচালনা করতো, তাদের উচিত ছিল কি আমরা এটাকে লিগালাইজ করব, লিগালি চালাবো, তাতে ভবিষ্যতে আমাদের কোনো কষ্ট হবে না, এটা চিন্তাধারা করা ওদের উচিত ছিল, নেতাদের একদম, উচিত একদম। ছিল, মন্ত্রীদের উচিত ছিল, এমএলএদের উচিত ছিল, কিন্তু ওরা করলো না। ওরা নিজের চিন্তাধারা করে চালাইতো, যতদিন এটা চলবে অতদিন আমি টাকা পাবো। ওরা তো কখনো চিন্তা ভাবনা করে না কি সরকার চলে যাবে, না হলে তো ওরা ওদেরকে শুধরাই দিত। ওরা ভাবছে কি সরকার তো থাকবেই, আমাদের এই 2 নম্বরের কাজটা চলতে থাকবে, আমরা কামাই করে যাব। আচ্ছা আচ্ছা, বেশ, সেই খারাপ দিকটা তো গেল। এবার যদি আপনাকে বলি, যারা সৎ মালিক, ট্রাকের ব্যবসার সাথে জড়িত, যারা সৎ শ্রমিক, তাদের জন্য আপনি কত তাড়াতাড়ি এই সুরাহা করবেন? না, তাদের জন্য আমি অনেক জায়গায় কথা বলেছি, এডিএম এলএমএন ল্যান্ড এন্ড রিফর্মস ডিপার্টমেন্ট, এডিএম সাথেও কথা বলেছি গিয়ে। তো ওরা বলছে কি আমরা তো বন্ধ করে নেই, যদি ওদের ট্রাক মালিকদের তো কোনো দোষ নেই, যারা রয়্যালটি দিচ্ছে না তাদের দোষ। তাহলে আপনি বলতে চাইছেন নদীতে যান, মাল তুলুন, রয়্যালটি কাটুন, চলে আসুন, চলে লিগ্যাল রয়্যালটি কাটুন, চলে আসুন, মানে একদম সরল ব্যবসা। সিম্পল। আর
আমাদের যেটা নদী আছে এটা তো আমাদের প্রপার্টি, এক দুইজন নেতাদের প্রপার্টি ওইটা না, যারা কাজ করেন তাদেরও প্রপার্টি ওইটা না, সব জনগণের প্রপার্টি, মাল সাব ডিভিশনের প্রপার্টি। যখন আমার প্রয়োজন হবে কিছু বালি বা বাজরি, যখন আমার প্রয়োজন হয় আমি তো ওখান থেকে নেওয়ার চেষ্টা করব। বেশ। হ্যাঁ, এটা তো একটু জনগণের প্রপার্টি, ঘিস লিস সব রিভার চেল, এটা তো উদলাবাড়ি বা মাল মহকুমার জনগণের প্রপার্টি। ওইটাকে টিএমসি নেতারা লুটে শেষ করে দিয়েছে। আচ্ছা, জেসিপি নিয়ে একটা সমস্যা চলছে, লেবার শ্রেণী চাইছে তারা কাজ করবে, কিন্তু যারা বড় গাড়ির মালিক যেরকম 12 চাকা 16 চাকা এই সমস্ত গাড়ির মালিক, তাদের বক্তব্য এই জেসিবি ছাড়া তাদের গাড়ি লোড হচ্ছে না। হ্যাঁ, সেটা সেটা কি করে রিসলভ হবে আপনার মনে সেটা হয়? ফ্যাক্ট, কিন্তু চাইলে সব কিছু হয়ে যাবে। লেবার লোড করে দিল নদী থেকে, ওরা এসে কোনো জায়গায় একটু স্পেস নিয়ে জমা করলো, ওখান থেকে জিসিপিতে তুলে 14 চাকা 20 চাকা গাড়িতে নিয়ে যাক, কি আছে। আচ্ছা, ট্র্যাক্টর দিয়ে বাইর করলো বা ট্রাক দিয়ে বাইর করলো, এক জায়গায় জমা করলো, ওখান থেকে 14 চাকা 20 চাকা গাড়ি দিয়ে জিসিপি থেকে লোড করে নিয়ে যাবে, কি আছে। মোট কথা কিন্তু এটা সমস্ত নদীতে পক্ষকেই, জিসিপি ঢুকবে না। হ্যাঁ, নদীতে জেসিবি ঢুকবে না। ঢুকবে না। মোট কথা লেবারকে এক জায়গায় নিয়ে এসে সেটাকে ডাম্প করতে হবে, হ্যাঁ, সেখান থেকে লোড। জিসিপি লোড করে চলে যাক, কি বেশ আছে। বেশ। এটাও একটু অপশন আছে, যেটা এটা এখন ল্যান্ড ডিপার্টমেন্টে হয়তো এটাকে পারমিট করবে কি করবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এটা একটা রাস্তা আছে। ডুয়ার্সের ট্যুরিজম কিন্তু শঙ্করবাবু মন্ত্রিত্ব পাওয়ার পরে আমি তো ভীষণভাবে আশাবাদী, যেহেতু আমার চ্যানেলের নামে বং অফ ডুয়ার্স দিয়ে হ্যাঁ, ডুয়ার্সকে আমি ভীষণভাবে ভালোবাসি, এবং বিশেষ করে আমার জায়গা আমার শহর ওদলাবাড়ি, সেই ডুয়ার্স নিয়ে অনেক রকম পরিকল্পনা কিন্তু ছিল, আগের সরকারের ছিল, কিন্তু সেগুলো ঠিকঠাক মতন ইমপ্লিমেন্ট করতে পারেনি। সেগুলোর কি মনে হয় ইনকোয়ারি হওয়া উচিত? আপনি কি চান? নিশ্চয়ই ইনকোয়ারি হওয়া উচিত, তাহলে আমাদের অর্থ দিক থেকে সরকার ভালো থাকবে। ডুয়ার্স, যদি চুরি হয়ে যায় তাহলে তো একদম একদম। এটা চুরি মানে তো ডুয়ার্সের নাম তো সর্বদা এখন মানে নিউজ চ্যানেলে হাইলাইটেড। হ্যাঁ, এই আপনি বালু থেকে পাথর থেকে শুরু করে এই ইললিগাল প্রপার্টির জন্য, হ্যাঁ, হ্যাঁ, এগুলোর জন্য সরকার কি স্টেপ নিতে পারে আগামী দিনে, কি মনে হ্যাঁ, হয়? নিশ্চয়ই নিশ্চয়ই নিবে। এখন তো চালু হয়েছে, 2-3 জায়গায় চালু হয়েছে, আরও আচ্ছা। কয়েক জায়গায় দুপাশে এখনো বেশ করে স্টেপ নেওয়া হয়নি, এটা আচ্ছা নেওয়ার দরকার। আচ্ছা। সরকার নেবে, সরকার মতন কাজ করবে আইনগত। আচ্ছা, ছুটির দিনে আপনার কি রুটিন থাকে একটু বলবেন? সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করেন সবার প্রথমে? সবার প্রথমে আমি উঠে মর্নিং ওয়াকে চলে যাই। আচ্ছা। হ্যাঁ, 4:30 আমি উঠে যাই, 4:45 আমি রাস্তায় থাকি, তারপরে আবার আমার যেটা কাজ আছে একটা মার্কেট যাওয়া। আপনি নিজেই আমার বাজার করেন হ্যাঁ, এখন? আমি নিজেই বাজার করি। মার্কেট যাওয়া, কিছু সামানপত্র আইনে, আবার মানুষের সাথে দেখাশোনা করার। মানে আপনি এক সময় একজন আদর্শ বাবা, হুম, একজন চা বাগানের কর্মী, এবং একজন বিধায়ক, এই তিনটে জিনিস আপনি মেনটেন করছেন। হ্যাঁ, কিভাবে সম্ভব হচ্ছে? সেটা এই টিপসটা আমাদেরকে দিন, আমরা একটা দুটো জিনিস নিয়েই মানে সমস্যায় পড়ে যাই। দাদা এটা কি আছে কি একটা রুটিন থাকে তো, এই মানে একটা ঘর যেটা সংসার চালাইতে যেটা লাগে সেটা হলো কি একটা বাজেট থাকে। যদি আমি কাউকে দিয়ে দিলাম 500 টাকা, ভাই আমার এটা কিনে আসো, হয়তো এটা আমি যেটা চাইছি সেটা আনতে পারলো না, ও জানে না কোথায় আছে ওইটা, সেটা আমি জানবো। আপনি হ্যাঁ, জানেন। কোথায় একটা ভালো মাছ পাওয়া যাবে, আমি ওই ভানু মরে যাই, কেন আচ্ছা, কি আমি কাউকে পাঠালে ও খুঁজে পাবে না। আপনি তো ছোট মাছ খেতে খুব ভালোবাসেন, হ্যাঁ, আমি হ্যাঁ, যতটা শুনেছি। বড় মাছ সেমন খুব একটা তেমন আমি খাই না, পছন্দ করেন না। পছন্দ না করি। রাতে কি খান, রুটি না ভাত? রাতে আমরা ভাতেই খাই অল্প। আর সকালবেলা ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে আমি আ- আ- আমার একটু ওখানে ভ্যারাইটিজ আছে। আচ্ছা হ্যাঁ, আমি ডালিয়া খাই আচ্ছা। সকালবেলা, ডালিয়া খেয়ে বাইর হয়ে যাই। আর মাঝে মাঝে যদি ডালিয়া না থাকে তাহলে আমরা এই ভুটান থেকে কিছু আমাদের ওয়েল উইসাররা আছে, তারা একটা মগুয়ার এটি আটাটা দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটাকে দিয়ে আমরা রুটি বানিয়ে আমার জন্য আমার খেয়ে চলে যাই, এটাই বেশ। আছে। মানে এই খেয়েই আপনি নির্বাচনী প্রচারগুলো করেছেন, হ্যাঁ, তাই তো? কতটা চ্যালেঞ্জিং ছিল একজন নেতা, প্রভাবশালী ডুয়ার্সের নেতা, সাথে সাথে 5 বছরের মন্ত্রী, রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসের মন্ত্রীকে হারানো কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? চ্যালেঞ্জিং ছিল, ভালোই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু যখন প্রচারে নামলাম, যখন মানুষের রেসপন্সটা দেখলাম, সাড়াটা দেখলাম, তখন আমি বুঝে গেলাম কি এবার আমরা জিতে যাব।
তার জন্য আমরা একদম কোনো জায়গা আমরা ছাড়লাম না। যে জায়গা কোনো দিন বিধায়ক বা প্রার্থী কেউ যায়নি সেই জায়গাও আমি গিয়েছি। বেশ। যেটা হলো মেজ বস্তি, তখন প্রচারে কেউ যায়নি ওখানে, ওখানেই আমি। মেজবস্তি বলতে আমাদের ওদলাবাড়ির মেজবস্তি? ওদলাবাড়ি, আচ্ছা, ওই ফরেস্টের পেছন দিকে? পিছন দিকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে নদী এই পারে আছে। আর আপনি জান প্রাণ দিয়ে দিয়েছিলেন হ্যাঁ, যে যে সেটা করেই হোক জিততে হবে, জিততেই হবে। এইটা একটু আমাদের একটু প্রেস্টিজও লড়াই ছিল, আর আমাদের একটা অস্তিত্বও লড়াই ছিল। এটা যদি আমরা এবার সরকার না করতে পারতাম, তখন কিন্তু অনেক অনেক ক্ষতি হতো। ব্যাকওয়ার্ড ক্লাসে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরকে নিয়ে বরাবর কিন্তু রাজনীতি করা হয়। এই যে এই যে চিন্তা ভাবনা, এই যে ট্রেন্ডটা চলে এসছে, যে সরকারই আগে আসতো, আগে সিপিএম ছিল, সিপিএম সেটা করেছে, তৃণমূল করেছে, বিজেপি সরকার কি এই সমস্যার সমাধান করবে? মানে আমি বলতে চাইছি, আপনার বিধানসভায় আপনি একজন বাঙালি, একজন মারোয়ারি, একজন বিহারি, একজন আদিবাসীকে সমান চোখেই কি দেখবেন? একদম আমাদের দেখার সমান চোখে দেখবো আমরা, যেটা আমাদের আওতায় আসবে সবাইকে আমরা একটু সমান দরজা দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, একটু আমার কাছে একটু তফাৎ থাকবে, সেটা হলো যারা সিনিয়র সিটিজেন থাকবে আচ্ছা। তাদের কাছে আমার একটু ভালো একটু শ্রদ্ধা থাকবে। যারা আমার সমবয়সে থাকবে তাদের সাথে আমি অন্যভাবে কথা বলবো। যারা আমার ছোট থাকবে তাদেরকে আমি যদি দরকার পড়লে ওকে আমি বলবো, ভাই এটা করা উচিত না। কিন্তু যারা আমাদের সাথে সিনিয়র থাকবে তাদেরকে তো আমি বলতে পারবো না, তাদেরকে আমাকে শ্রদ্ধা দিয়ে একটু আবেদন করতে পারবো। এইটা ওয়ে অফ টকিং আমাকে মেনটেন করতে হবে। একদম একদম। এবং যারা সব সম্প্রদায়ের লোক এখানে আছে, তো আমাদের আদিবাসীদেরকে বলা হয় কি, আপনারা পিছিয়ে পড়া মানুষ, আপনাদেরকে এডুকেশন নিতে হবে, আপনাদেরকে শিক্ষিত হতে হবে। সেখানে কিন্তু যারা অ্যাডভান্স আছে, যারা বাঙালি সম্প্রদায়, মারোয়ারি সম্প্রদায়, হয়তো বিহারি সম্প্রদায় একটা অ্যাডভান্স আছে বিজনেস ক্ষেত্রে, তাদের ওই কোঅপারেশন আমাদের দরকার, আচ্ছা। তাদের চিন্তাধারা আমাদেরকে দরকার আছে আদিবাসীদেরকে। হ্যাঁ, সেখানে যদি বাঙালি সম্প্রদায় যারা আছেন বা মারোয়ারি বা বিহারি, তারা যদি এই আদিবাসীদের দুর্বলতাকে ইউজ করে শুধু পলিটিক্স করবে, সেটাকে আমি ভালোভাবে দেখি না, সেটা হওয়ার উচিত না। আর যারা ভালো সিটিজেন, হ্যাঁ, আর শিক্ষিত সিটিজেন, তারা কিন্তু কখনো এইসব কাজ করবে না। ওরা চাইবে কি যারা পিছিয়ে পড়া আছে, তারা যদি সব সময় পিছিয়ে পড়া থাকলে এই এলাকাটা উন্নতি হবে না। তো উন্নতি কি ওরা বুঝবে না, ওদেরকে বুঝাইতে হবে উন্নতি কী করে হয়। তো সেটাই ব্যাপারটা আছে। আমার কাছে সব বরাবর আছে, মালবাজারবাসীকে আমি ভালোবাসি, এবং মালবাজার জন্য যে কোনো আছে আমার পক্ষ থেকে আমরা করব, গভর্নমেন্ট পক্ষ থেকে যা আছে করব। আর আমি সব সময় সবার সাথে একটা সাজেশন নিই, একটা ছোট যারা ফুলের ওখানে তোলা বিক্রি করে তাদের সাথেও আমি সাজেশন নিই কী করলে ভালো হবে বলুন। সেদিন আমি গিয়েছিলাম রাতের বেলা 8 সাড়ে 8টা, কয়েকটা ব্যবসায়ীদের সাথে কথা বললাম। ওরা বলছে, দেখুন আমরা এখানে ব্যবসায় করতেছি কিন্তু একটাও কমিউনিটি টয়লেট নেই। কাস্টমার চলে আসছে, আমরা থাকি, যদি কাস্টমারকে কখন টয়লেট লাগে তখন কোথায় পাঠাবো আমরা? কারো বাড়িতে তো পাঠাইতে পারবো না, কারো বাড়িতে এলাও তো করবে না। একদম একদম। তখন আমি কালকে পরশুদিন আমি একটা প্রপোজাল জেলা পরিষদকে পাঠিয়েছি, একটা সুভাষ মোড় থেকে স্টেশন রোড অবধি একটা কমিউনিটি টয়লেট হবে। যাই হোক, আর আমরা পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি এবং শেষ প্রশ্ন আমি করব আমাদের এমএলএ সাহেবকে। আচ্ছা, আপনি যে এত নরম মনের মানুষ, এত ধীরে সুস্থে কথা বলেন, এত সাধারণ জীবনযাপন আপনার, এই অ্যাডভান্টেজ কি বিরোধীরা নিতে পারে? আপনার কি মনে হয়? বিরোধীরা নিতে পারবে না, কারণ বিরোধীরা আমার মতন হইতেও পারবে না। ভীষণ কনফিডেন্ট, দেখলেন তো? বেশ, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক আপনাদেরকে চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকবেন বং অফ ডুয়ার্সের ওয়াকি টকি সিরিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ, ভালো থাকবেন। একদম ভালো থাকেন আপনারাও।